তোমরা দেরি করো কেন? কি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ। স্যার, স্যার অ্যাসাইনমেন্ট নাকি স্যার পরিবর্তন হতে পারে যদি বোর্ড থেকে এরকম নির্দেশনা আসে? হ্যাঁ, সেটাই। এখনো বোর্ড থেকে তো তাহলে ইনস্ট্রাকশন আসে নাই অবশ্য। তাহলে স্যার আমরা যে এখন এগুলো করতেছি এগুলো তো মানে কোনো কাজে হ্যাঁ, লাগবে না তাহলে? কাজে লাগবে না ঠিক তা না, কাজে লাগবে, কারণ আহ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি জি প্র্যাকটিস করবা তত শিখবা, তাই না? জি স্যার। এর কোনো বিকল্প নেই। স্যার স্যার আমাদের সেকশন থেকে কেউ তেমন একটা ক্লাস করতে চাই না। আমাদের সেকশন তো ডি সেকশন। ডি সেকশন না? জি স্যার, ডি সেকশন। আপনি আমাদের ক্লাস নেন। হ্যাঁ, জি সেকশন। হ্যাঁ, ক্লাস করে ডি না কেন? ডি ডি স্যার আমি বলতে পারি না, ওরা ক্লাস করতে চাই না। ডি না জি? বলছিলাম অবশ্য। ডি ডি 4 ডি, নাম্বার, এ হ্যাঁ বি ডি সি ডি, ডি। হ্যাঁ বুঝতে পারছো। হ্যাঁ, ক্লাস করে না কেন? আমি সেটাই তো বুঝতেছি না। স্টুডেন্ট গুলো সমস্যা কি বুঝি না আসলে। এই অধিকাংশ স্টুডেন্টই ক্লাস করে না, কিন্তু প্রবলেম হয়। জি স্যার। কেন যে ক্লাস করে না কি? ঠিকই, কিন্তু বাবা মার কাছ থেকে মোবাইল নিচ্ছে কিনে, তোমার স্মার্ট মোবাইল কিনে নিচ্ছে, তোমার সারাদিন মোবাইল চালাইতেছে, বাবা মা জিজ্ঞেস করলে ক্লাস করতেছে, কিন্তু আলটিমেটলি ক্লাসের নাম ধারে কাছে না। বাবা গুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে। কারণ বর্তমানে সমাজ ব্যবস্থায় তোমার যে প্রেক্ষাপট, তাতে আসলে তোমার বর্তমানে কোনো ছেলে মেয়েদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট থাকে, তাহলে তাকে নষ্ট করার জন্য কিন্তু আর বেশি কিছু প্রয়োজন নেই। এই দুইটা জিনিসই আনা যথেষ্ট, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। ইন্টারনেটে যেমন ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। এই যে আমরা ক্লাস করতে পারছি, একটু নেগেটিভ সাইডও আছে, তাই না? কিন্তু সেই নেগেটিভ জি সাইডটাই কিন্তু এই বয়সে সবাই গ্রহণ করে না। ঘটনা হচ্ছে এটা। বয়সের কারণেই দেখা যাচ্ছে আমরা পজিটিভ জিনিসের চেয়ে নেগেটিভ জিনিসটাকে accept করি। যেমন ধরো এই যে দেখো, ক্লাস করাটা হচ্ছে একটা পজিটিভ সাইড ছিল, যে টেকনোলজি আমাদেরকে আমরা ক্লাসরুমে বসে ক্লাস করতে না পারলেও ক্লাসরুমের মতো করে আমরা সরাসরি ক্লাস করতে পারছি, সরাসরি কথা বলতে পারছি, শুধু গায়ে টাচ করতে জি। পারছি, আর সবই তো সম্ভব। কিন্তু এই সুবিধাটাও কিন্তু আমরা না নিয়ে আমরা কিন্তু এটাকে মোবাইল টেকনোলজি ঠিকই ইউজ করছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের যেটা পথভ্রষ্টকরণ, এটা হচ্ছে আমাদের বড় ধরনের প্রবলেম। এটাকে আসলে উত্তরণের কোনো উপায় নাই আসলে। আমাদের নৈতিক যে অবক্ষয়, সমাজ ব্যবস্থার যে অবক্ষয়, এটা আসলে হয়ে যাচ্ছে অটোমেটিক। তো যাই হোক, তো সবাই চেষ্টা করো ভালোভাবে ইয়ে করার, কারণ পড়াশোনা করার চেষ্টা করো, কারণ কোনো অল্টারনেটিভ নাই। নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে টেকনোলজি সেভাবে ইউজ করো, কারণ টেকনোলজি কিন্তু এটা বিশাল নেশা। মানুষ বিড়ি সিগারেট খায়, মদ খায়, এটা যেমন নেশা, ঠিক ডিজিটালটাও কিন্তু, ডিজিটালের যে ব্যবহার সেটাও কিন্তু একটা নেশা। এই নেশা থেকে যদি তুমি মুক্ত না থাকতে পারো, তাহলে কিন্তু নিজেকে সেফ রাখতে পারবে না। স্যার আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কতটুকু? আহ সেটা আসলে বলা কষ্ট, কারণ এটা দেশের সার্বিক পরিস্থিতি কি দাঁড়ায়, সরকার কি চাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আসলে। স্যার এখন গত বছর অনুযায়ী কুরবানি ঈদের পর তো মানে আক্রান্তের হার কমে গিয়েছিল, মানে গত বছর। এখন যদি আমাদের কুরবানির পর যদি আক্রান্তের হার কমে, ধরেন শতকরা 8% 9% থাকে, তাহলে কি খোলার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। কারণ এটা আর কতদিন, এমনি তো আন্দোলন শুরু হয়ে গেছে কম বেশি খোলার, কারণ বিভিন্ন ইস্যু, যে ইস্যু নিয়ে আন্দোলন করতেছে তার জন্য, যে গার্ডিয়ান বা স্টুডেন্টদেরকে নিয়ে এবার আন্দোলন করতে, এরকম দেখলাম এই যে এসে দেখলাম যে কি আহ, একটা জাফরুল্লাহ নিয়ে একটা একটা ব্যানারে ইয়ে। হ্যাঁ হ্যাঁ তো কারণ আসলে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে যাচ্ছে, সত্যি কথা। স্যার, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকারের নির্দেশনা অমান্য করে, তাহলে ওদের তো তেমন একটা কিছু হচ্ছে না। মানে সমস্যা হচ্ছে আসলে কি, আর কতদিন তুমি একটা জিনিস চিন্তা করো, যে আর কতদিন জি শিক্ষা স্যার। ব্যবস্থা যে হ্যাঁ ধ্বংসের উপক্রম। তুমি শিক্ষার সাথে রিলেটেড কত ধরো, ওই যে কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো ছিল, প্রাইভেট যে স্কুলগুলো,
যেগুলো জি দেখা যাচ্ছে শর্তায়নে চলে। তো এই প্রতিষ্ঠানগুলো তো আসলে নিচের মধ্যে পুরা, মানে হুমকির মধ্যে পুরা। হ্যাঁ, এটা আসলে কিভাবে ইয়ে করবে? তো এটা একটা বড় ধরনের প্রবলেম আসলে। যাই হোক, তো এটা হ্যালো, রিদওয়ান শুনতে পাচ্ছ তো না? জি স্যার। ওকে। তো আমরা আমাদের আজকের ক্লাসের যে আলোচনা সেগুলো মোটামুটি শুরু করি আমরা নরমালি। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, দেখো আজকে আমরা 13 নম্বর ক্লাস, মতো আমরা 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। থার্ড চ্যাপ্টারে ছিলাম। থার্ড চ্যাপ্টারের আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এর জন্য উত্তরের জন্য সহায়িকা, এবং বহু নির্বাচনী নমুনা প্রশ্ন আর কি, বহু নির্বাচনী যে নমুনা প্রশ্ন সেটা ক্লাস হচ্ছে।
ওকে, তো যেটা বলছিলাম আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য সহায়িকা আর বহু নির্বাচনী নমুনা প্রশ্ন আর কি। তো কিছু নমুনা প্রশ্ন আমরা দিব, সেটা সেই জিনিসগুলো কিভাবে কোশ্চেন হতে পারে সেটার আলোকে আর কি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলো যাওয়া যাক, আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে আসো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য সহায়িকা, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে এরকম সম্ভাব্য কিছু বিষয় আমরা এখানে উপস্থাপন করেছি। ঠিক আছে, সম্ভাব্য কিছু বিষয় আমরা উপস্থাপন করেছি। সেই বিষয়গুলো হচ্ছে যেমন একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানে তার সকল উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাকে উৎপাদন মাত্রা বলে। একটি নির্দিষ্ট সময়ে কোন প্রতিষ্ঠান তার সকল উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য উৎপাদন করে তাকে উৎপাদন মাত্রা বলে। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে ইয়েটা অন করা, ভিডিওটা অন করা আছে। ভিডিও না, অডিও অন করা আছে কি? অফ করছো মনে হয় না? ওকে, লাবিবের মনে হয় অন করা ছিল। ওকে, তো যেটা বলছিলাম আমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য উত্তরের সহায়িকা, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য যে সকল বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে বিষয়গুলোর আলোকে সেই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরো নাম্বার 1, একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠান তার সকল উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তাকে উৎপাদন মাত্রা বলে। নাম্বার 2, উৎপাদন বৃদ্ধি পেলেও একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে স্থির ব্যয়। হ্যাঁ, দেখো, উৎপাদন বৃদ্ধি পেলেও একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকবে। কোন ধরনের ব্যয়? স্থির ব্যয়। স্থির ব্যয় কিন্তু আসলে মোটামুটি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অপরিবর্তিত একই রকম থাকে। স্যার এটা কি বাজেট অনুযায়ী? না না, বাজেট না। এটা ধরো একটা ফ্যাক্টরির উৎপাদনের কথা যদি আমরা বলি, ফ্যাক্টরিতে সাধারণত যে মেশিনটা তোমরা ব্যবহার করো, হ্যাঁ, যে মেশিনটা ব্যবহার করো, সেই মেশিনের যে ব্যয়টা, তারপরে কারখানার যে ভাড়াটা, এই ভাড়াটা এগুলো কিন্তু ফিক্সড খরচ। হ্যাঁ, এগুলো স্থির ব্যয়। মানে এটা বলছে দেখো, উৎপাদন বৃদ্ধি পেল, উৎপাদন বাড়ছে। ধরো একটা ফ্যাক্টরিতে উৎপাদন ধরো আগে 5,000 ইউনিট ছিল, এখন 10,000 ইউনিট উৎপাদন করে, কিন্তু যে মেশিনটা তুমি ব্যবহার করো অথবা ফ্যাক্টরির যে ভাড়া সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই কারণে আমার কথা বুঝতে পারছো? তোমার 10,000-এর জায়গায় 10,000 যদি উৎপাদন করো, তাহলে সেক্ষেত্রে কি তোমার ফ্যাক্টরি ভাড়া কি বেশি দিতে হবে? এই কারণে বেশি দিতে হবে না। তো এটাই হচ্ছে মূল বিষয়। হয়তো দেখা যাচ্ছে এখানে কাঁচামাল বেশি লাগবে, র মেটেরিয়ালস বেশি লাগবে। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে শ্রমিক সংখ্যা বেশি লাগতে পারে, হ্যাঁ, বেশি উৎপাদন করতে গেলে। এরকম কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনশীল, ভেরিয়েবল কস্ট বলা হয়। আর কিছু খরচ আছে স্থির খরচ, যে নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত সেটা অপরিবর্তিত থাকবে। তারপরে আবার দেখা যাচ্ছে নির্দিষ্ট লেভেলের বাইরে যদি তুমি প্রত্যাশা করো, তখন কিন্তু আবার তোমাকে স্থির ব্যয় চেঞ্জ হতে পারে। যেমন ধরো তোমার টার্গেট হচ্ছে 10,000 ইউনিট পণ্য উৎপাদন করবে, তো 10,000 পণ্য ইউনিট উৎপাদন করার জন্য যা তোমার লাগবে, মেশিনারিজ বা ফ্যাক্টরির যে অবস্থা আছে, এর মধ্যে এটা পসিবল। কিন্তু তুমি যদি 15,000 উৎপাদন করতে চাও, তাহলে কিন্তু হয়তো দেখা গেল যে তোমার এই মেশিনারিজে কভার করবে না, এর ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, তখন আরেকটা মেশিনারি তোমাকে অ্যাড করতে হবে, তখন কিন্তু সেখানে খরচ বেড়ে যাবে, তখন স্থির ব্যয় বাড়বে। আবার দেখা গেল ফ্যাক্টরি তোমার যে জায়গা আছে, স্পেস আছে, সেখানে এটা কোলাচ্ছে না, তোমাকে এক্সটেনশন করতে হচ্ছে, তখন এটার ভাড়া বাড়বে। এইভাবে কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্থির থাকবে, তারপরে আবার বাড়তে পারে যদি হয়, প্রয়োজন হয়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি পেলেও একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে যে ব্যয়, সেটাকে আমরা বলি স্থির ব্যয়। ওকে, নাম্বার 3, ক্ষুদ্র উৎপাদনকারী শিল্পের ন্যূনতম মূলধন হচ্ছে 75 লাখ টাকা। ক্ষুদ্র উৎপাদনকারী শিল্পের ন্যূনতম মূলধন হচ্ছে 75 লাখ টাকা। হ্যাঁ, ক্ষুদ্র উৎপাদনকারী শিল্পের ন্যূনতম মূলধন হচ্ছে 75 লাখ টাকা। 4 নম্বর দেখো বলছে মাঝারি ও উৎপাদনকারী শিল্পে সর্বনিম্ন মূলধন হচ্ছে 15 কোটি টাকা। হ্যাঁ, ক্ষুদ্র উৎপাদনকারী শিল্পের ন্যূনতম মূলধন হচ্ছে 75 লাখ টাকা। 75 লাখ টাকা। হ্যাঁ, আর মাঝারি এবং উৎপাদনকারী শিল্পে সর্বনিম্ন মূলধন হচ্ছে 15 কোটি টাকা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা একটু খেয়াল করি, মনোযোগ দেখে এগুলো মনে রাখতে হবে আর কি, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এগুলো থেকেই কিন্তু কোশ্চেন হবে। বৃহদায়তন উৎপাদন শিল্পে সর্বনিম্ন মূলধন হচ্ছে 50 কোটি টাকা। তাহলে দেখো, ক্ষুদ্র শিল্পে 75 লাখ টাকা, মাঝারি শিল্পের জন্য হচ্ছে 15 কোটি টাকা, আর বৃহদায়তন শিল্পের জন্য হচ্ছে
কমপক্ষে হচ্ছে, এগুলো সব মিনিমাম মূলধন আর কি, সর্বনিম্ন মূলধন হচ্ছে 50 কোটি টাকা। ওকে, এরপরে দেখো বৃহদায়তন সেবা শিল্পের, আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখানে তো নরমাল শিল্প আর কি, যেটা জেনারেল শিল্পের কথা বললাম, সেবা শিল্পের ক্ষেত্রে আবার এখানে বলছে দেখো বৃহদায়তন সেবা শিল্পের ক্ষেত্রে আবার সর্বনিম্ন 31 কোটি টাকা প্রয়োজন, মোটামুটি এই ধরনের শিল্প গড়ে তোলা সম্ভব, অর্থাৎ যারা সার্ভিস প্রোভাইড করে আর যারা পণ্য স্যার প্রোভাইড করে। স্যার বৃহদায়তন সেবা শিল্পে এটা একটু উদাহরণ দেন। আচ্ছা, বৃহদায়তন শিল্প বলতে যেটা বোঝাচ্ছে যেখানে পণ্য উৎপাদন করা হয়, বুঝতে পারছো, যে ধরনের প্রতিষ্ঠানে সাধারণত পণ্য উৎপাদন করা হয়, যেমন হতে পারে, যেমন একটা গার্মেন্টস শিল্পের কথা বলি, কোন একটা গার্মেন্টস তুমি প্রতিষ্ঠা করতে যাচ্ছ, তো সেখানে তোমার গার্মেন্টস এর মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি করা হয়, আমার কথা বুঝতে পারছো। কিন্তু আবার দেখা যাচ্ছে যে যদি তুমি একটা ক্লিনিক প্রতিষ্ঠা করো, তো ক্লিনিকটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তো ক্লিনিকও কিন্তু একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার, তো সেখানে কিন্তু সর্বনিম্ন মূলধন 31 কোটি টাকা হতে হবে। কিন্তু একটা গার্মেন্টস প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে, বা দেখা যাচ্ছে কোনো একটা ফ্যাক্টরি যেখানে দেখা যাচ্ছে যে তোমার ইয়ে হয়, কি বলে, পণ্য উৎপাদন করা হবে, এই ধরনের বৃহদায়তন কোন শিল্প প্রতিষ্ঠান যদি গড়ে তুলতে চাও, তাহলে সেখানে যেখানে ওই যে প্রোডাক্ট, যেমন ধরো তুমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হয়, তো প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হচ্ছে, সেখানে তোমার মিনিমাম 50 কোটি টাকা যদি ব্যয় করা হয়, তখনই সেটাকে বৃহদায়তন শিল্প বলা হবে। আর যদি এর কম হয় তাহলে তো সেটা মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে যাবে। ক্লিয়ার? আর তার চেয়েও যদি কম হয়, ওই যে 75 লাখ টাকা পর্যন্ত যদি হয়, তাহলে সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলবো। ক্ষুদ্র বা কুটির শিল্প আছে যেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা, সেখানে মিনিমাম 75 লাখ টাকা লাগবে। আচ্ছা, এরপরে চলে আসো 7 নম্বর, বৃহদায়তন শিল্পের সর্বনিম্ন শ্রমিক সংখ্যা উৎপাদন ক্ষেত্রে 301 জন আর সেবার ক্ষেত্রে হচ্ছে 121 জন প্রয়োজন হবে। বুঝতে পারছো? এটা বৃহদায়তন শিল্পে সর্বনিম্ন শ্রমিক সংখ্যা উৎপাদনের ক্ষেত্রে 301 জন আর সেবার ক্ষেত্রে হচ্ছে 121 জন। সেবার ক্ষেত্রে কতজন? 121 জন। ওকে, এরপরে চলে আসুন, নেক্সট হচ্ছে 8 নম্বর, মাঝারি উৎপাদনকারী এন্টারপ্রাইজে কর্মীর সংখ্যা 121 থেকে 300 জন, 121 থেকে 300 জন। সেবাধর্মী ক্ষুদ্রায়তন এন্টারপ্রাইজের কর্মীর সংখ্যা 16 থেকে 50 জন। এগুলো নিশ্চয় বুঝতে পারছো, এগুলো তো ব্যাখ্যা করার কিছু নাই। 10 নম্বর হচ্ছে উৎপাদনের মাত্রা, উৎপাদনের পরিমাণ নির্দেশ করে। হ্যাঁ, উৎপাদনের যে মাত্রা, খেয়াল করো, প্রোডাকশনের যে মাত্রা, ক্যাপাসিটি, সেটা বেসিক্যালি ওই প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য উৎপাদন করে সেটার পরিমাণটাকে বেসিক্যালি নির্দেশ করে থাকে, ইনস্ট্রাক্ট করে থাকে আর কি, ইন্ডিকেট করে থাকে। ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মী সংখ্যা 120 জন হবে। ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ মানে 120 জনের বেশি হতে পারবে না। যেমন মাঝারি উৎপাদনকারী এন্টারপ্রাইজের কর্মীর সংখ্যা হচ্ছে 121 থেকে 300 জন, আর 121 থেকে 300 জন, আর 120 জন হচ্ছে সর্বোচ্চ হবে। ক্ষুদ্র ওই যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মী সংখ্যা হচ্ছে 120 জন। কিন্তু ক্ষুদ্র সেবাধর্মী এন্টারপ্রাইজের ক্ষেত্রে আবার এই কর্মীর সংখ্যা 16 থেকে ম্যাক্সিমাম 50 জন হবে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। ওকে, দেন এরপরে দেখো তো যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এটা তো আমরা আগেই শিখছি, তারপরে আমরা আবার একটু রিপিট করে নিলাম। উৎপাদন ব্যয় দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মানে ফিক্সড খরচ, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, যেটাকে বলি আমরা ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট তো বুঝতে পারছো, যেমন হচ্ছে ফ্যাক্টরি রেন্ট, তারপরে মেশিনারিজ কস্ট, হ্যাঁ, এগুলোকে আমরা সাধারণত ফিক্সড কস্ট বলি। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে র মেটেরিয়াল কস্ট, কাঁচামাল খরচ, এমপ্লয়ি কস্ট, হ্যাঁ, এগুলো পরিবর্তনশীল। ওকে, তো এই জন্য এটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলে থাকি। 13 নম্বর দেখো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মালিকানা সাধারণত এক মালিকানা। ওকে, ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের মালিকানা সাধারণত কি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এটা। আচ্ছা, সাধারণত আর কি, মানে এটা যে ইয়ে হতে পারে, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধন সাধারণত যোগান দেয়, কে যোগান দেয়? মালিক যোগান দেয়। কিন্তু বুঝতে পারছো, সাধারণত মালিক কিন্তু নিজেই ক্ষুদ্র এবং মাঝারি ধরো টাইপের প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে প্রাথমিক পর্যায়ে তাদের যে মূলধন প্রয়োজন হয় সেটা কিন্তু মালিক নিজেই তার ক্যাপিটালটা ইনভেস্ট করে থাকে। এরপরে যদি অর্থের প্রয়োজন হয় তখন সে লোন নিতে পারে।
কিন্তু তাকে স্টার্ট করতে হবে ব্যবসা। স্টার্ট না করলে কিন্তু সে লোনও পাবে না। এরপরে দেখো 15 নম্বর, সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করাকে মিতব্যয়ী উৎপাদন বলে। সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করাকে মিতব্যয়ী উৎপাদন। কি বুঝতে পারছো? তার মানে সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে সর্বনিম্ন ব্যয়ে করাটাকে বেসিক্যালি আমরা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে থাকি। কি বুঝতে পারছো? 16 নম্বর হচ্ছে পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলেও স্থির ব্যয় অপরিবর্তিত থাকে। কি বলছে? পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলেও স্থির ব্যয় কিন্তু অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এই যে পণ্য উৎপাদনের মাত্রা মানে বুঝতে পারছো, পণ্য উৎপাদনের সংখ্যা যদি বৃদ্ধি পায়। আচ্ছা রিদওয়ান, তুমি এক কাজ করো, মিউট করে রাখো, আর পরে কোশ্চেন করলে তখন ইয়ে করো আর কি, আবার আনমিউট করে নিও। হ্যাঁ, শব্দ আসছে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেলেও স্থির ব্যয় অপরিবর্তিত থাকবে। এই জিনিসটা একটু বুঝে নাও। পণ্য উৎপাদনের মাত্রা যদি বৃদ্ধিও পায়, স্থির ব্যয় অপরিবর্তিত থাকে। অবশ্যই মাত্রা, উৎপাদনের মাত্রা মানে কি? উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। কোনো প্রতিষ্ঠানে যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে কিভাবে? যেমন আমরা কাঁচামাল বেশি ব্যবহার করলাম, ফ্যাক্টরি মানে মেশিনারিজটাকে একটু বেশি কাজে লাগালাম, তাহলেই দেখবা আমাদের উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু এই কারণে কিন্তু আমাদের যে ফিক্সড কস্ট সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, সেটা কিন্তু স্থির থাকবে। কিন্তু পরিবর্তনশীল ব্যয় যেটা, ওইটা কিন্তু পরিবর্তন হবে। এই জন্য বলা হচ্ছে, দেখো 17 নম্বর কোশ্চেনে, পণ্য উৎপাদনের মাত্রা পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হয়। পণ্য উৎপাদনের মাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল ব্যয় অবশ্যই পরিবর্তন হবে। যেমন ধরো আমরা পণ্য উৎপাদন করছি, এই জন্য কাঁচামাল যেটা আমরা ব্যবহার করছি, তো যত ইউনিট পণ্য আমি বেশি উৎপাদন করব, তত আমার কাঁচামাল বেশি ব্যবহার করতে হবে, তত এমপ্লয়ীদের হয়তো বেশি লাগবে। আগে 5 জন কাজ করতো, এখন আবার বেশি উৎপাদন করতে গেলে আরো হয়তো 2 জন বেশি সেখানে নিয়োগ দিতে হবে। তো এভাবে কিন্তু পরিবর্তনশীল যে ব্যয় সেটা কিন্তু আমার বৃদ্ধি পাবে। উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হয় এবং বৃদ্ধি পায়। মানে কমও হতে পারে, আবার বেশি হতে পারে। মানে যদি আমি উৎপাদন কমাই, তাহলে আমার কাঁচামাল কম ব্যবহার করতে হবে, উৎপাদন বাড়ালে কাঁচামাল বেশি ব্যবহার করতে হবে। ঠিক তো? এরপরে চলে আসো, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 18 নম্বর, মাত্রাজনিত ব্যয় সংকোচন কাজের কাম্য স্তরকে নির্দেশ করে। মাত্রাজনিত ব্যয় সংকোচন কাজের কাম্য স্তরকে বেসিক্যালি নির্দেশ করে থাকে। ওকে, দেন এরপরে যেটা আসছে 19 নম্বর, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দীর্ঘমেয়াদী গড় ব্যয় হ্রাস পেলে তাকে আমরা মিতব্যয়ী উৎপাদন বলে থাকি। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দীর্ঘমেয়াদী গড় ব্যয় হ্রাস পেলে তাকে আমরা মিতব্যয়ী উৎপাদন বলে থাকি। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে, উৎপাদনের একটি নির্দিষ্ট মাত্রার গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তাকে বলে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। একটু খেয়াল করো, উৎপাদনের একটি নির্দিষ্ট মাত্রার পর গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তাকে আমরা অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলে থাকি। উৎপাদনের একটি নির্দিষ্ট মাত্রার গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তাকে আমরা কি বলছি? অমিতব্যয়ী উৎপাদন মাত্রা বলছি। কি সবাই বুঝতে পারছো? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে সহায়িকা, সেগুলো। এটার আলোকে আমরা কিছু স্যাম্পল দিয়েছি বহু নির্বাচনী কোশ্চেন কেমন হতে পারে সেটা, তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ওকে স্টুডেন্ট, দেখো একটু খেয়াল করে, স্যার একটা মেশিং এর যে চলমান খরচটা, ধরেন তেল, মোবিল এবং মেশিং সার্ভিসিং, এটা কি পরিবর্তনশীল পেয়ে যাবে না স্থায়ী পেয়ে যাবে? এটা অবশ্যই পরিবর্তনশীল ব্যয়। তেল যেটা মেশিনে যেটা আমরা ব্যবহার করি, যে তেল মানে তেলের মাধ্যমে ধরো চলে, বা কারেন্টের মাধ্যমে চলতে পারে, বিদ্যুৎ বিলও আমরা বলতে পারি, এটাকে সমস্যা নেই। তো সেটা অবশ্যই পরিবর্তনশীল ব্যয়। মেশিনের যে কস্ট, মেশিনটা তুমি একবারই কিনছো, এটার জন্য ব্যয় তোমাকে একবারই করতে হচ্ছে, এটা ফিক্সড কস্ট। আর মেশিনটা চলমান রাখার জন্য যে আদার যে এলিমেন্টস গুলো ব্যবহার করা হয় সেগুলো তোমার ভেরিয়েবল কস্ট। কারণ মেশিন চালালে। আচ্ছা স্যার, আরেকটা, আমরা যে জায়গাটা ভাড়া নিলাম, এটার তো একটা মূল্য আছে, প্রতি মাসে মাসে দিতে হয়, এটা কি ফিক্সড খরচ না চলমান? ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট। আমরা বললাম যে তো এটা ফ্যাক্টরি রেট, ফ্যাক্টরি ভাড়া যেটা, সেটা অবশ্যই ফিক্সড কস্ট।
কারণ সেখানে ফ্যাক্টরিতে তুমি 10,000 ইউনিট উৎপাদন করো আর 5,000 ইউনিট উৎপাদন করো, এটার জন্য ভাড়া কম বা বেশি হবে না। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখো বহু নির্বাচনী কিছু নমুনা প্রশ্ন আছে। তো এই বহু নির্বাচনী প্রশ্নটা কয়েক ধরনের হতে পারে, যেমন সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন বলা হয় এটাকে। তো এটার আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, একটু খেয়াল করো। যেমন কি পরিমাণ উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হয়। এখানে দেখা যাচ্ছে বৃহদায়তন মাত্রা, মাঝারি মাত্রা, ক্ষুদ্র মাত্রা, কাম্য মাত্রা। এখানে বেসিক্যালি এটা কাম্য মাত্রা হবে। ওকে, 2 নম্বর হচ্ছে কাম্য উৎপাদনের মাত্রা কি। কাম্য উৎপাদনের মাত্রা কি? কাম্য উৎপাদনের মাত্রা কাকে বলে দেখো। তো এখানে কাম্য উৎপাদনের মাত্রাটা হচ্ছে, দেখো যে স্তরে ব্যয় সর্বনিম্ন ও আয় সর্বনিম্ন হবে সেটা, নাকি যে স্তরে ব্যয় সর্বোচ্চ আয় সর্বোচ্চ হবে সেটা, নাকি যে স্তরে ব্যয় সর্বনিম্ন কিন্তু উৎপাদন সর্বোচ্চ সেটা, নাকি যে স্তরে ব্যয় সর্বোচ্চ উৎপাদন সর্বোচ্চ। কোনটা হবে এখানে রাইট আনসার কোনটা? রাইট আনসারটা হবে গ, যে স্তরে ব্যয় সর্বনিম্ন কিন্তু উৎপাদন সর্বোচ্চ হবে, এই স্তরটাকে আমরা বলছি কাম্য উৎপাদনের মাত্রা। রাইট, ওকে। দেন এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, উৎপাদন মাত্রা কি। উৎপাদন মাত্রা কাকে বলে? আমরা উপরে যা আগে জানলাম কাম্য উৎপাদন মাত্রা, এখন বলছে উৎপাদনের মাত্রাটা কি আসলে। দেখ, উৎপাদিত পণ্যের মান, না উৎপাদিত পণ্যের ব্যয়, নাকি উৎপাদিত পণ্যের পরিমাণ, নাকি উৎপাদিত পণ্যের যোগান, কোনটা আসলে উৎপাদনের মাত্রা? উৎপাদিত পণ্যের পরিমাণকে বেসিক্যালি উৎপাদনের মাত্রা বলা হয়। অর্থাৎ কি পরিমাণ পণ্য সে উৎপাদন করতে পারছে সেটা দ্বারা উৎপাদনের মাত্রা পরিমাণ করা হয়। ওকে, নেক্সট হচ্ছে দেখো বহুপদীর সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন, যেটাকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলে থাকি। অনুধাবনমূলক প্রশ্ন আমরা এটাকে বলতে পারি। যেমন ধরো ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা হচ্ছে শ্রম বিভাজন, শ্রমিক মালিক প্রত্যক্ষ সম্পর্ক। এখানে জ ফেলা হবে, জ ফেলাটা আসলে ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে। প্রত্যক্ষ তত্ত্বাবধান, এই 3টা অপশন আছে। শ্রম বিভাজন, আর এই যে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্নে সাধারণত এখানে পদ কিন্তু অ্যান্সারটা হবে একাধিক পদ, একটা হবে না, কমপক্ষে 2টা বা 3টাও হতে পারে। তো এই জন্য এটাকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। তো এখন একটু খেয়াল করো, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা হচ্ছে শ্রম বিভাজন, শ্রমিক মালিক প্রত্যক্ষ সম্পর্ক, প্রত্যক্ষ তত্ত্বাবধান। তাহলে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা কোনটা বলো তো? এখানে 3টাই হবে না তোমার ইয়ে হবে, 2টা হবে? কোন 2টা হবে? শ্রম বিভাজন। শ্রম বিভাজন কনসেপ্টটা কি বুঝো? শ্রম বিভাজন হচ্ছে শ্রমিকদেরকে ভাগ করা, তাদের দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া। এই কাজটা সাধারণত দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানে করা হয়ে থাকে। শ্রমিক মালিক প্রত্যক্ষ সম্পর্ক, অবশ্যই ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানে সাধারণত যেটা হয়, শ্রমিকদের সাথে মালিকের কিন্তু একটা সরাসরি সম্পর্ক থাকে, কারণ এখানে অল্প শ্রমিক থাকে, যে কারণে মালিক কিন্তু সরাসরি তাদেরকে তত্ত্বাবধান করতে পারে। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ তত্ত্বাবধান। এই যে তত্ত্বাবধান শব্দটা চলে আসছে, প্রত্যক্ষ মানে সরাসরি তত্ত্বাবধান করতে পারে, মালিক হচ্ছে সরাসরি তত্ত্বাবধান করতে পারে, আর শ্রমিক মালিক আসলে প্রত্যক্ষ একটা সম্পর্ক এখানে বিরাজমান। সেই হিসেবে এখানে গ নম্বর অপশনটা রাইট আনসার, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে এখানে রাইট আনসার হবে। কি সবাই বুঝতে পেরেছো? ওকে, দেন এরপরে যেটা আসছে কাম্য উৎপাদন মাত্রা। কাম্য উৎপাদন মাত্রা, কাম্য উৎপাদন মাত্রা কি দেখো, যেখানে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন, যেখানে কাম্য উৎপাদন মাত্রা হচ্ছে যেখানে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন, যেখানে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চ, যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন সর্বোচ্চ। তাহলে এখানে দেখো একটু খেয়াল করো, কাম্য উৎপাদনের মাত্রা বলতে আমরা কি বোঝাচ্ছি? যেখানে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে, যেখানে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চ হবে, যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন সর্বোচ্চ হবে। তাহলে এখানে বেসিক্যালি বোঝাচ্ছে কাম্য উৎপাদন মাত্রা।
তাহলে যেখানে প্রতিষ্ঠানের উৎপাদন সর্বোচ্চ হবে, এটা তো অবশ্যই হবে। যেখানে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চ হবে, মুনাফাও সর্বোচ্চ হবে, এটাও মোটামুটি হবে। আরেকটা হচ্ছে যেখানে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে, অবশ্যই এটাও হবে। তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা আসলে তিনটাই হবে, এটা রাইট আনসার। তার মানে এখানে অপশন হচ্ছে কি ঘ নম্বর অপশনে 1 2 3 তিনটা এখানে আছে, তাই না? তার মানে এখানে তিনটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাইট আনসার। দ্যাট মিন্স ঘ নম্বর অপশনটা হচ্ছে রাইট আনসার। ওকে, দেন এবার চলে আসো বহু নির্বাচনী নমুনা প্রশ্ন। আর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। চোখে পানি পড়তেছিল আসলে ল্যাপটপে বসে থাকলে প্রবলেম। ওকে, অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন বলা হয় এটাকে। এখানে উচ্চতর দক্ষতা বা প্রয়োগ করা হয়ে থাকে। যেমন এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকটি পড়ে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। একটু ভালো করে খেয়াল করো উদ্দীপকটা। উদ্দীপকটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ শিওর, উদ্দীপকটা একটু খেয়াল করো। গড় একক প্রতি ব্যয়, গড় উৎপাদন ব্যয় রেখা। তার মানে বাম পাশে একটু খেয়াল করো সবাই। বাম পাশে আমরা যেটা মিন করছি যে 20 10 15 20, এটা হচ্ছে গড় একক প্রতি ব্যয়। হ্যাঁ, টাকায় এটা কনভার্ট করা হয়েছে যে 10 টাকা 20 15 টাকা 20 টাকা এটা। তো আরেকটা হচ্ছে গড় উৎপাদন রেখা। এই যে রেখাটা, এই রেখাটাকে আমরা গড় উৎপাদন রেখা বলছি। আর এরপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন একক। এটা ইউনিটে প্রকাশ করা হচ্ছে যে 1500 একক, 2000 একক এবং 2500 একক, মানে ইউনিট আর কি। 1500 ইউনিট, 2000 ইউনিট এবং 2500 ইউনিট। এটাকে আমরা তোমার কি বলছি, উৎপাদন একক বলছি আমরা। আর বাম পাশে যেটা বলছি এটা গড় একক প্রতি ব্যয়। আর এই যে রেখাটা যেটা আমরা দেখছি মাঝখানে, এটাকে আমরা বলছি গড় উৎপাদন ব্যয় রেখা। তো এটা হচ্ছে, এটার মাধ্যমে আমাদের যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলোর মাধ্যমে আমরা এটা আরো বোঝার চেষ্টা করব। দেখো একটু খেয়াল করে, নাম্বার 1 কোশ্চেন, XYZ লিমিটেডের কাম্য উৎপাদন মাত্রা কত? XYZ লিমিটেডের কাম্য উৎপাদন মাত্রা কত? এখানে কাম্য উৎপাদন মাত্রা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? কাম্য উৎপাদন মাত্রা কি? সর্বনিম্ন গড় ব্যয় সর্বোচ্চ উৎপাদন। সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ উৎপাদন, তাই না? সর্বনিম্ন ব্যয়ে জি স্যার। কি? সর্বোচ্চ উৎপাদন। সর্বোচ্চ উৎপাদন। তো আমাদের এখানে একটু খেয়াল করো যে আমরা আমাদের এখানে যখন আমরা 10 টাকা হচ্ছে গড় একক প্রতি ব্যয়, তখন উৎপাদন হচ্ছে 2000 একক। খেয়াল করো, তাই না? 2000 একক। আবার যখন হচ্ছে গড় উৎপাদন ব্যয় হচ্ছে তোমার 2500 একক, দেখো একটু ভালো করে, তখন দেখা গেল যে গড় একক প্রতি ব্যয় হচ্ছে 15 টাকা করে। কিন্তু তখন 2500 ইউনিট সে উৎপাদন করছে। আবার যখন তার একক প্রতি ব্যয় হচ্ছে 1500 একক পণ্য যখন সে উৎপাদন করে, তখন তার একক প্রতি গড় ব্যয় হচ্ছে কত টাকা? 20 টাকা। মানে একটু কম উৎপাদন যখন কম উৎপাদন করছিল, একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। যখন সে কম উৎপাদন করছে তখন তার গড় উৎপাদন ব্যয় বেশি। যখন সে 2500 ইউনিট উৎপাদন করছে তখন তার গড় উৎপাদন 15 টাকা। আর যখন সে 2000 ইউনিট পণ্য উৎপাদন করছে তখন তার গড় উৎপাদন হচ্ছে কত টাকা? 10 টাকা। এখন একটু ভালো করে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। দেখো, যখন আমার একক প্রতি গড় উৎপাদন দেখো খেয়াল করো 15 টাকা ছিল, তখন কিন্তু সে সর্বোচ্চ উৎপাদন করতে পারছে। খেয়াল করছো? গড় উৎপাদন ব্যয় 15 টাকা ছিল, তখন সে 2500 ইউনিট পণ্য উৎপাদন করছে। কিন্তু যখন তার উৎপাদন ব্যয় 10 একক, তখন সে উৎপাদন করছে 2000 একক।
এখন কোশ্চেন হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে কাম্য উৎপাদনের মাত্রা কোনটা হবে? কাম্য মানে যেটা প্রতিষ্ঠান আসলে উৎপাদন করা উচিত, সেই লেভেলটা কোনটা? সেই লেভেলটা হচ্ছে বেসিক্যালি যখন প্রতি 10 ইউনিটের টাকা। গড় ব্যয় হবে 10 টাকা এবং গড় উৎপাদন হবে তোমার 2000 একক, তখনই বেসিক্যালি তোমার এটা কাম্য উৎপাদন মাত্রাটা নির্দেশ করা হবে। অর্থাৎ এই যে দেখুন ই পয়েন্টটা খেয়াল করো, যেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এই যে ইসে ই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে বেসিক্যালি আমাদের গড় উৎপাদনের যে রেখা সেটা ইন্ডিকেট করছে। অর্থাৎ এর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারবো যে 2000 ইউনিট পণ্যটাই হচ্ছে বেসিক্যালি কাম্য উৎপাদন মাত্রা। XYZ লিমিটেডের কাম্য উৎপাদন মাত্রা হচ্ছে 2000 একক ইউনিট পণ্য। কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, তাহলে আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। উদ্দীপকে উল্লেখিত চিত্রে এখানে এটা হয়ে গেছে। চিত্রে দেখো একটু খেয়াল করে, এটা ই বিন্দুতে হবে সম্ভবত। আচ্ছা, ই বিন্দুতে কোন ধরনের প্রতিষ্ঠানের পক্ষে যাওয়া সম্ভব? উদ্দীপকে উল্লেখিত চিত্রে ই বিন্দুতে আসলে উৎপাদন করা কোন ধরনের প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব? হ্যাঁ, তো এটা কোন ধরনের প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে? এটা আসলে ক্ষুদ্র বা মাঝারি উৎপাদন প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না, এটা মূলত বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব। বুঝতে পারছো? এই কাম্য উৎপাদনের মাত্রার যে লেভেলটা আমরা এখানে দেখাইছি, সেটা সাধারণত ক্ষুদ্র বা মাঝারি প্রতিষ্ঠানের সম্ভব না। এটা সাধারণত বৃহদায়তন যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানেই কিন্তু এটা সম্ভব, যে কম উৎপাদন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন করা এটা সম্ভব আর কি। তো এই জিনিসটাই বেসিক্যালি আমাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনের আনসার নিয়ে আলোচনা করতে পারি। আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। আমরা তোমাদের কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের আনসার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের যে আলোচ্য সূচি ছিল সেগুলো মোটামুটি শেষ। এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনে আমরা আলোচনা করবো। তোমরা এই মুহূর্তে সবাই ভিডিওটা অন করে ফেলো। বাকিরা ভিডিওটা অন করে ফেলো, কারণ আমাদের স্যারের কিন্তু ইনস্ট্রাকশন যে ভিডিও অন করে ক্লাস করতে হবে। হ্যাঁ, কারণ অনেকেই দেখা যাচ্ছে ক্লাসে ঢুকে তারা চলে যায়, আর কোনো খবর থাকে না। তো এটাকে অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি সবাইকে ভিডিও অন করে ক্লাস করতে বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। হৃদন তো আছো, আরিয়ান নিলয়, জি আছি। আরিয়ান নিলয় আছো, আর রিফাত, তোমাদের কি বিয়ে চলে যায় নাকি? ভিডিও চলে যাচ্ছে কেন? ভিডিওটা অন করো বাবা সবাই। লাকি কি, লাবিব, লাবিব, ফারদিন, রিফাত, রিদওয়ান, আরিয়ান, হ্যাঁ সবাই ভিডিও অন করো। লাবিব কে আছো? লাবিব, লাবিব, ফারদিন, লাবিব, লাবিব অন করলে হয়ে যায়। আচ্ছা, এখন তো ডিসেকশনে না, হৃদয় তো ডিসেকশনে, আরিয়ান কোন সেকশনে? নিলয়, আরিয়ান নিলয় Sorry, ই সেকশন। আচ্ছা, শামসুল আলম, রিফাত কোন সেকশন? স্যার সি। সি সেকশন। আচ্ছা, ফারদিন, ফারদিন কোন সেকশন? না কেন? ই সেকশন ই। কি অন করো না কেন? হয়তো লাবিব, লাবিব, লাবিব কে আছো? লাবিব, লাবিব কি নাই? আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর কারো আমরা কি ভিডিও অফ করতে পারি? কেন ভিডিও অফ করলে কি সুবিধা? স্যার ভিডিও
আনইজি লাগে, কিন্তু শোনো এটা আমাদের নিয়ম হচ্ছে ভিডিও অন করেই ক্লাস করা, বুঝতে পারছো? কারণ আমরা যখন স্যার আমরা সরাসরি যখন স্যার আমরা বলো। স্যার আমরা যে ক্লাস করতেছি আমরা তো রেসপন্স করতেছি এবং এই ক্লাসটা রেকর্ড হচ্ছে এবং আমরা অ্যাটেন্ডেন্স দিতেছি, তাহলে কি স্যার ভিডিওটা কি স্যার মানে খুবই জরুরি? কিন্তু সবাই তো রেসপন্স করতেছো না। সবাই কি রেসপন্স করতেছো? সবাই কিন্তু রেসপন্স করতেছে না। এই যে লাবিবটা কিন্তু খুঁজে পায় না এখন, ঠিক আছে?